अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे वाह, आज तो दीदीर आरो একটা ইচ্ছে পূর্ণ হলো। জ্যোতির হাতে মেহেন্দি এত গাঢ় হয়েছে, আজ পর্যন্ত হয়তো আর কারো হাতে মেহেন্দি এত গাঢ় হয়নি। ও হ্যাঁ, আমি তো কথায় কথায় ভুলেই গিয়েছিলাম। এই নাও, এটা তোমার জন্য, রেখে দাও। না আঙ্কেল, আমি আপনার থেকে কোনো গিফট চাই না। আপনার আশীর্বাদই আমার কাছে সবকিছু। আরে জ্যোতি, এটা গিফট নয়, এ তো তোমার স্যালারি। আমার মনে হলো তোমার প্রয়োজনে লাগবে, তাই নিয়ে এলাম। থ্যাংক ইউ আঙ্কেল। কল্পনা, এটা এখন তোর কাছে রেখে দে না। অবাক কাণ্ড, জ্যোতি নিজের বিয়ের আনন্দে স্যালারির ডেটই ভুলে গেছে। এত জিনিসপত্র মাইনে পেলি নাকি রে? হ্যাঁ মা, এই নাও, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি। দেখো বাবা, আমি বাই চান্স তোমার জন্য একটা মাফলার খুঁজে পেয়েছি। কি সফট দেখো, একটুও কষ্ট হবে না তোমার। বাই চান্স? এমন বলছিস যেন তোকে চিনি না। এর জন্য কম করেও 20টা দোকান খুঁজেছিস তুই। আরে বাহ, তুমি স্যালারি পেয়েছো? কি এনেছো আমার জন্য? আরে হ্যাঁ, দেখাচ্ছি তোকে। স্যালারি? দিদি, আমার জন্য কি নিয়ে এসেছিস? বৌদি, আপনার জিনিসগুলো সবকিছু আছে। $500 কম আছে, ওনাকে গিয়ে বলো যে সামনের মাসে দেব। শুনে নিয়েছো তো? হ্যাঁ। তো যাও। আচ্ছা শোনো, ওনাকে এটাও বলো যে প্যাকেটের আটা চাই না আমাদের, আমরা গম কিনে আটা বানিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। পদ্মা, আমার জন্য আর ঘি আনতে হবে না এবার। ব্যাস, পুজোতেই সব শেষ হয়ে যাবে। পুজো তো ঘি ছাড়াও করা যায়, তাই না? মনের ভক্তি থাকা দরকার। আর এই বয়সে আমার আর ঘি খাওয়া উচিত নয়। কি রে কমল, তুই হাসছিস কেন? কিছু না মা, শুধু দেখছি যে জ্যোতি ছাড়া বাড়ির কি অবস্থা হয়। সবাইকে নিজের পছন্দ অপছন্দ পাল্টাতে হচ্ছে। এই অক্ষম বাবা তো মেয়ের ভালোবাসার কমতিটা সব সময় অনুভব করি, কিন্তু যার ভালোবাসায় কোনো গভীরতাই নেই, সেও ধীরে ধীরে জ্যোতির না থাকাটা অনুভব করবে। কারণ ঘরকে ধরে রাখা স্তম্ভটাই যখন ভেঙে ফেলা হয়, তখন ছাদটার কি অবস্থা হয়, সেটাকে তো ভেঙে পড়তেই হয়। কমল বাবা, তুই জ্যোতিকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি, কিন্তু বাড়ির কর্তা যদি এরকম বলে তাহলে কি করে হবে বাবা? আমার এই কথাটা শুনে রাখ, ওপরে থুতু ছুঁড়লে সেই থুতু নিচেই নেমে আসে। তোর বাবা একটা কথা খুব ভালো বলতেন, এই যে বাড়িটা না, সেটা শরীরের মতো। শরীরের কোনো জায়গায় যদি আঘাত লাগে তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। তুই কথাটা ঠিকই বললি,
স্তম্ভ নেই তো কি হয়েছে, কিন্তু ভিটে আর ঘরের অন্যান্য লোকও তো আছে, আর সবাইকে তো দেখভাল আমাদেরই করতে হবে, তাই না? হ্যালো ম্যানেজার সাহেব, স্যার আমি কমল কিশোর শর্মা বলছি। হ্যাঁ বলুন শর্মা বাবু। আগে আমি আপনার ট্রান্সলেশনের সব কাজ সম্পূর্ণ করে পাঠিয়ে দিয়েছিলাম, আপনি পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি, আসলে এই সময় আমি একটু ব্যস্ত আছি, আপনি পরে ফোন করবেন। আগে ওই আগামী কাজগুলোর ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার ছিল। আরে শুনুন, যদি কোনো কাজ থাকে আমি নিজেই আপনাকে জানাবো, আপনি বারবার ফোন করে আমাকে প্লিজ প্লিজ এভাবে ডিস্টার্ব করবেন না, আমার আরো অন্যান্য কাজ থাকে। আগে আমার আরো কিছু কথা বলার ছিল, আসলে আজকে 1 তারিখ তাই। হ্যাঁ তো আগে ওই যদি কিছু পেমেন্ট হয়ে যায় তবে। আমাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার টাকা আপনি 10 তারিখে পেয়ে যাবেন। হ্যালো, ভালো ছিল কালকে তোমাদের ডান্স, গানও খুব ভালোই গেয়েছো। শুধুমাত্র একটাই প্রবলেম ছিল। সেটা কি স্যার? একটু স্পাইসি কম ছিল। আই মিন, ও নাচছিল তো ঠিকই, কিন্তু ওর মুখে না স্মাইল ছিল না। আসলে এখানে লোকেরা ক্লাসিক্যাল ডান্স দেখতে তো আসে না, এখানে লোকেরা আনন্দের জন্য আসে, মজা করতে আসে, মাইন্ড রিল্যাক্স করতে আসে। তাই একটু ডান্সে ওয়েস্টার্ন ফ্লেভার, কোমর দোলানো আর মুখে একটু স্মাইল দরকার, তাই না? এখন কাস্টমারের যা প্রয়োজন সেটা দাও না। স্যার আপনি চিন্তা করবেন না, ওই কাল প্রথম দিন ছিল তাই একটু নার্ভাস ছিল, আমি সামলে নেব, আপনি চিন্তা করবেন না। মনে তো হচ্ছে না। দেখো না, এখনো এই মেয়ের মুখে কোনো স্মাইল নেই। সুষমা, কি বলছেন ম্যানেজার বাবু? স্মাইল করো সুষমা। দেখো ব্রজ, তুমি এখান থেকে অনেক বড় কিছু স্যালারি পাবে না, সেটা তো জানো। তাই তোমার সমস্ত রোজগার কাস্টমারের টিপের উপর ডিপেন্ড করছে। আর টিপ তো তখনই পাওয়া যায় যখন কাস্টমার এনজয় করে অথবা খুশি হয়। আর এসব তোমার গানের থেকে বেশি এই মেয়েটার ডান্সের উপরে ডিপেন্ড করছে। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, এটা নিয়ে আপনাকে আর বলার সুযোগ দেব না। আর কমপ্লেন যেন না পাই। আর শুধু সেটাই নয়, যদি আমার শো পছন্দ হয় তাহলে আমি তোমাদের দুজনকে বিয়ে বাড়ি আর হোটেলের অর্গানাইজ করা পার্টিতেও পারফর্ম করার সুযোগ দেব, আর তার জন্য টাকা এক্সট্রা পাবে। আর এই সব কিছু ডিপেন্ড করছে ম্যাডামের পারফরমেন্সের উপর। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখো সুষমা, আমরা আমাদের ভাগ্যের দরজায় দাঁড়িয়ে আছি, আর এই দরজার চাবি হলো তোমার খুশি, তোমার স্মাইল। তার জন্য স্মাইল করো, খুশি থাকো, কারণ তুমি খুশি থাকলে আমরা টাকা পাবো, আর এই টাকায় আমাদের দুজনের খুশি। এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে
আমাদের দুজনের জন্যই ভালো হবে। দিদি বলো এবার কেমন লাগছে তোমার মেহেন্দি? দিদি তোমার ভালো লেগেছে না মেহেন্দিটা? শুধু ভালো লাগেনি, খুব ভালো লেগেছে। আমি তো জানি তোমাদের সবার থেকে ভালো মেহেন্দি আমাকে আর কেউ পড়াতেই পারতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি জ্যোতি, বাচ্চারা এত সুন্দর মেহেন্দি পরিয়েছে, আজ পর্যন্ত কাউকে দেখা যায়নি। ওটা তো ঠিক আছে মা, কিন্তু জানা তো চাই যে এরা কি এঁকেছে। খুব সিম্পল দিদি, এটা তো সূর্য। নাও, আমি তো ভাবলাম এটা লাড্ডু। এই হাতে তোমার লাড্ডু আছে। আই এম শিওর যদি পঙ্কজ বাবু এখানে থাকতেন তাহলে এসব দেখে খুব হাসতেন। শোনো পঙ্কজ, তুমি কিন্তু নিয়ম ভাঙতে পারবে না। এবার তুমি জ্যোতির সঙ্গে বিয়ের পরেই দেখা করতে পারবে। আরে মামা, আমি জ্যোতির সঙ্গে দেখা করতে চাই। আমি প্রমিস করছি 5 মিনিটেই চলে যাব। না না না, তুমি একদম ভিতরে ঢুকতে পারবে না। তুমি যাও এখন এখান থেকে, যাও। ঠিক আছে মামা, তুমি জিতেছ, আমি হেরে গিয়েছি। কিন্তু কিন্তু তুমি অন্তত এই বাচ্চাগুলোর সামনে আমাকে এভাবে বকো না। আরে মামা, আমি হবু জামাই। আচ্ছা আচ্ছা জামাই বাবাজি, ঠিক আছে, আমায় ক্ষমা করে দাও, কিন্তু তুমি ভিতরে ঢুকতে পারবে না, সেটা নিয়ম বিরুদ্ধ। আমি তোমার নিয়ম ভেঙে দিয়েছি, আমি ভিতরে চলে এসেছি, তুমি আর কিচ্ছু বলতে পারবে না। আই এম সরি। বড় হবে না কোনোদিন, যাও। তুমি তো শুনছিলেই না। তুমি কিন্তু এখানে এসে আমাদের বিয়েতে অনেক সুযোগ নিচ্ছ, নিয়মের পর নিয়ম ভেঙেই চলেছো। দেখুন, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কল্পনা দেবী। এন্ড আই প্রমিস, আপনার বিয়েতে আপনার সঙ্গে আপনার হবু বরকে কিছু সময় একা কাটানোর সুযোগ দিয়ে এই ঋণ আমি শোধ করে দেব। কি এবার খুশি তো? তুমিও না পঙ্কজ? সবাই চলো, আমরাও এখন যাব। আরে বাচ্চারা, তোমরা এখানেই থাকো তোমাদের জ্যোতি দিদির কাছে। এখন আমরা সবাই ফ্যামিলি, আর আমার প্রাইভেসির কোনো প্রয়োজন নেই। একদম, এটা ঠিক বলেছো। সচিন দাদা, তুমি আমার কাছে বসো না। হ্যাঁ শোনা, সচিন দাদা, এই দেখো জ্যোতি দিদি মেহেন্দি পড়েছে। আরে বাহ, কই দেখি তো। আরে এ কি, তোমরা লাড্ডু বানিয়েছো? আর তোমরা এটা কি বানিয়েছো? সূর্য? সচিন দাদা একদম ঠিক কেস করেছে। যেটা আমি চোখে দেখে বুঝতে পারলাম না, পঙ্কজ বাবু সেটা চোখে না দেখেই শুধুমাত্র অনুভব করে বুঝতে পেরে গেলেন। আরে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমার লেট হয়ে গেল। আমি মাকে কথা দিয়েছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরবো। এখন তোমাদের জন্য আমার মায়ের কাছে বকা শুনতে হবে। কিন্তু হ্যাঁ, কাল থেকে কিন্তু এসব হবে না।
কারণ জ্যোতি ওই বাড়িতে চলে যাবে আমাদের বাড়ির একজন হয়ে। জ্যোতি, তুমি যখন আমাদের বাড়িতে আসবে ওই বাড়িটা একটা মন্দির হয়ে যাবে। আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করে রয়েছি। আচ্ছা বাচ্চারা, এখন আমি আসি। সচিন দাদা। হ্যাঁ সোনা। যাওয়ার আগে আমরা সবাই তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা, কি বলতে চাও সোনা? জ্যোতি দিদির বিয়ে না, সেই জন্য আমরা একটা সারপ্রাইজ গিফট রেখেছি, তাই দিদিকে বলার আগে আমরা তোমাকে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এসো। পঙ্কজ তোমাকে সত্যিই খুব ভালোবাসে, আর এখন তোমার সেই সময় চলে এসেছে এই ভালোবাসার উত্তর দেওয়ার। যদি তোমাকে সবকিছু ভুলে গিয়ে তোমার নিজেকে পুরোপুরিভাবে ওই ভালোবাসায় সমর্পিত করতে হবে, তবেই তুমি সঠিক অর্থে জীবনসঙ্গী হবে। তোরা দুজনে বসে এখানে গল্প করছিস, জ্যোতিকে তো তৈরি করতে হবে। জ্যোতি, দেখো তোমার জন্য আমি কিছু শাড়ি এনেছি। এর মধ্যে কোন শাড়িটা তুমি বিয়েতে পরতে চাও? মা, আমার মনে হয় সবুজটাতে ওকে ভালো লাগবে, ওকে এটাই স্যুট করবে। আরে না না, আমার মনে হয় জ্যোতিকে পিঙ্ক কালারটা খুব ভালো মানাবে। না মা, দেখো না, জ্যোতি তো ফর্সা, ওকে এটাই বেশি ভালো লাগবে। আমি বলছি তো, ওকে পিঙ্ক কালারটা ভালো লাগবে। মা, আমরা দুজন নিজেরাই ঝগড়া করছি, আর যার বিয়ে তাকে তো জিজ্ঞাসাই করা হয়নি। তুমি বলো জ্যোতি, কোন কালারটা পছন্দ তোমার? আরে এটা কি, তোমরা লাড্ডু বানিয়েছো? এটা দেখতে খুব সুন্দর, আমি এটাই পরবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।